সাংবাদিক ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ভাই অন থাকলে তো হবে না, কাজ আমি পাইতেছি না। আজকে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় নাগরিক পার্টির ঘুম পাচ্ছে না, এই যে পাইছে এখন আবার প্রতিনিধি দলের সাক্ষাৎ ছিল। পায় না, ঠিক মতো পায় না, আবার দেন। আমরা সেই সাক্ষাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি সরকারের সাথে। আমরা শুরু করি। আমরা প্রধানত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যার বিচারের বিষয়টি। আমরা আজকে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি। কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে, আহতদের পক্ষ থেকে, সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছেন এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে। ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয়। যে প্রায় 800 মতো মামলা হয়েছে, মামলাগুলো এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে, কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে। দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই, ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি, ঐক্যমত্য কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলো পুনর্ব্যক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজের মূল্যে আমরা বিশ্বাসী নই। ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনি জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুক্তির নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুক্তি দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে। জুলাই সনদ যেই বিষয়গুলো উপর রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে। এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার ঐক্যমত্য কমিশন সুপারিশ দিবে, সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব। সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে
সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে, ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে, সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সেই ব্যাপারে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। এবং আমরা বিসিএস নন ক্যাডার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি। সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলবো। মাইক্রোফোন গুলো একটু নিচে নামাই দেন, মাইক্রোফোন গুলো 24-এর মাইক্রোফোন গুলো নিচে নামাই দেন। মোবাইল ডাউন করেন সামনে থেকে। আমাদের 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে, যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। তো সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা 2025, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান। আমরা সে বিষয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয়। তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে। পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে 43তম বিসিএস এর যে নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যেগুলো রয়েছে নন ক্যাডারের, সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয়। আমরা সেটা বলেছি কারণ এটা বিশাল বড় একটা, আমরা মনে করি যে নৈতিকভাবে অন্যায় করা হয় যোগ্য মানুষদের সাথে। একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে, পরের বার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান, শিক্ষা ক্যাডারেই আগের যে নিয়ম সেটাতেই থেকে যান। দুইটা সমস্যা হয়, এক, ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছিলেন ওই পদটি খালি থাকে এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন। এইরকম প্রত্যেকটা ক্যাডারে এটি দেখা যায়। আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা মাত্রই, যেহেতু এটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই, তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা থেকে প্রদান করবেন। নির্বাচন কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়টা জানিয়েছি, আমাদের যেটা অভিজ্ঞতা, সরকার বলেছে এটা তো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে। ফলে এই বিষয়টা তারা সরকারে দেখবে যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য, পরিবেশ তৈরি করার জন্য যা যা তারা সরকারের পক্ষ থেকে সেটা নিচ্ছে। জুলাই সনদের বিষয়ে তারা বলেছে যে
আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করবে। ঐক্যমত্য সুপারিশ দিলে তারা উপদেষ্টা লাইটটা খুললে হয় আর কিছু না। আগের থেকেই বলছি লাইটটা খুললে হয় ভাই, এখন লাইটটা একটু খুলে না। সেটা সে বিষয়ে আমরা বলেছিলাম, জিজ্ঞেস করেছি এই বিষয়টা কি। আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের না, বরং তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে, অর্থাৎ নিরপেক্ষভাবে, সেই বিষয়ে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন। সেই বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই উপদেষ্টা পরিষদ, আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব। সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে। তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয়, উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয়, সে বিষয়ে আমরা বলেছি। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয়, তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। ফলে অন্য উপদেষ্টারা যেরকম, ছাত্র উপদেষ্টারাও সেরকম। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে, রাজনৈতিক সাবেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে, কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে, আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ বাটোয়ারার সাথে জড়িত আছে। ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। আর আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে অ্যাজ এ হোল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এবং নির্বাচন কমিশন যে নিয়োগ আগের আইনে যে নিয়োগ হয়েছে, ফলে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন কমিশনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীকটাও আমরা নিব না, সেটা আমরা বলেছি নির্বাচন শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন। ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা মনে করি যে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই দাবির সাথে আমাদের ভিন্নমত নেই, কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই আইনগতভাবে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের অধীনে আওতাভুক্ত আছে। যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি গণভোটের আগেই সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেখানকার ঐক্যমত অনুযায়ী। ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে, কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে, এটা আসলে সন্দেহজনক।
আমরা এটা স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয়, সেটা প্রেসিডেন্টই দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক। বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই, কোনো সুযোগ নেই। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে, সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে। ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে। ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ অভ্যুত্থানের কোনো বৈধতা নেই, বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের নিয়োগকৃত রাষ্ট্রপতি তিনি। এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছেন। ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে পুরো বিষয়টা রেটিফাই হবে।